নানা দোলাচলে কাল জুলাই সনদ অনুষ্ঠান। নোট অব ডিসেন্ট যুক্ত হলেই সই করবে বিএনপি। উপস্থিত হলেও স্বাক্ষর নিয়ে দ্বিধায় জামায়াত। একই দিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয়, তো জাতি তো ভোটের আগে জানতে পারলো না যে কি সংস্কার করছে। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয়। আইনি নিশ্চয়তা না পেলে যাবে না এনসিপি। ঘোষণাপত্র নিয়ে প্রতারণার অভিযোগ নাহিদের। মূলনীতি প্রশ্নে আপত্তি বাম জোটের। মুজিববাদী সংবিধান বলে, সংবিধানের কবর রচনা করার কথা বলে, যেটার আমরা তীব্র এবং গুরুতর বিরোধিতা করি এবং প্রতিবাদ করি। জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতুরির মতো মনে হবে। এখনও নেভেনি চট্টগ্রাম ইপিজেডে 2 কারখানার আগুন। ধসে পড়েছে 8ম তলার ছাদ। পানি সংকটে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। রাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। ফল ঘোষণার ভোর পর্যন্ত সময় লাগতে পারে। অমোচনীয় কালি ছাড়া বড় অভিযোগ ছিল না প্রার্থী ভোটারদের। বিগত 35 বছর ধরে এটা অফ, আমরা প্রথমবার দিতে পারছি, খুবই ভালো লাগতেছে। আমাদের হাতে যে কালিটা দেয়া হয়েছে সেটা আমরা এক ঘষা দিতে উঠে গেছে। দশকে এইচএসসিতে সবচেয়ে বড় ফল বিপর্যয়। গড় পাশের হার 58.83। যথাযথ মূল্যায়ন হয়েছে দাবি কর্তৃপক্ষের। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। মার্চ টু যমুনা বাতিল করে অনশন আর লাগাতার কর্মবিরতি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের। 3 দফা দাবিতে প্রয়োজনে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি। বাড়ি ভাড়া 5% হারে বৃদ্ধি করা হবে। আর মেডিকেল ভাতার ব্যাপারে ওনারা কোনো বক্তব্য রাখেন নাই। আমাদের কর্মচারীদের উৎসব ভাতার ব্যাপারে কোনো বক্তব্য রাখেন নাই। আমি বলছি যে এটা কোনোভাবেই সম্ভব না। মতবিরোধ থাকলেও শুক্রবার সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা জাতীয় ঐক্যমত্য কমিশনের। ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, শুক্রবারের পরও জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ থাকবে রাজনৈতিক দলগুলোর জন্য। কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে জানিয়ে ডক্টর আলী রিয়াজ বলেন, স্বাক্ষর গ্রহণের পর সনদ বাস্তবায়নে সরকারকে সুনির্দিষ্ট মতামত দেয়া হবে। 24-এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্যমত্যের দলিল জুলাই সনদ স্বাক্ষরের জন্য শুক্রবার দিন ধার্য করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে রাজনৈতিক দলগুলো 84টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। কিন্তু সনদের আইনি ভিত্তি ছাড়া সই করবে না বলে সাফ জানিয়েছে এনসিপি। এ প্রসঙ্গে কমিশনের সহসভাপতি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে কমিশন আরও আলোচনা ও যোগাযোগ করবে। সনদ বাস্তবায়নে যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে সেজন্য চেষ্টা করছে কমিশন। বিভিন্ন রকম মত ভিন্নতা সত্ত্বেও আমরা আশা করি যে আগামীকাল এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি পর্যায়ের দিকে আমরা অগ্রসর হতে পারব, শুরু করব। 31 অক্টোবর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে জানিয়ে আলী রিয়াজ বলেন, শুক্রবার কমিশন একটি সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ জাতীয় সনদ উপস্থাপন করবে এবং তা বাস্তবায়নের কার্যক্রম শুরু করবে। বাস্তবায়নের নির্দিষ্ট উপায় সরকারকে অবহিত করবে কমিশন। কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা কমিশনের পক্ষ থেকে এটা সুস্পষ্টভাবে জানাতে চাই যে কমিশনের এই মেয়াদের মধ্যে কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব এবং এটি বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে তার সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায় সনদ স্বাক্ষরের সময় ঠিক করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং নানা শ্রেণী পেশার মানুষও ঐতিহাসিক এই অনুষ্ঠানে অংশ নেবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অবস্থিত থাকবেন। এছাড়াও আমরা একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব যে আমরা কোথা থেকে এখানে আসলাম এবং এই জুলাই সনদ আসলে আমাদেরকে কি দিবে। কমিশনের তরফে জানানো হয়েছে, শুক্রবার সবাইকে সনদে স্বাক্ষর করতে হবে এমনটা নয়, বরং কোনো রাজনৈতিক দল চাইলে পরেও সই করতে পারবে। তবে কমিশন চায় একসাথে উৎসবের পরিবেশে সবার স্বাক্ষর। বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। রাত 8টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয় বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিবের কাছে। পরে ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন খালেদা জিয়া। প্রধান উপদেষ্টার আমন্ত্রণপত্র পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন। বিএনপি চেয়ারপারসন মনে করেন এটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক, যা দেশের সুন্দর ভবিষ্যৎ সৃষ্টিতে বিরাট ভূমিকা পালন করবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সমর্থন জানিয়ে খালেদা জিয়া বলেন, সংস্কার প্রচেষ্টার সাথে তিনি ও তার দল আছেন। এছাড়া ভাটারা এলাকায় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তেমন বিস্তৃত কথা হয়নি, কিন্তু আমরা তো যেটা দেখেছি এবং তিনি যতটুকু বলেছেন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি মনে করেন যে এটা বাংলাদেশের জন্য একটা বিরাট মাইল ফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করি কালকে এই ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হবেন এবং স্বাক্ষর করবেন। এই সনদ অনুযায়ী বাংলাদেশ এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করবে অচিরেই। জুলাই সনদে নোট অব ডিসেন্ট যুক্ত হলেই কেবল স্বাক্ষর করবে বিএনপি। সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে জেলার দানারহাট স্কুল মাঠের অনুষ্ঠানে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন, এ নিয়ে কোনো আপোষ নয়। বলেছেন, ভোট পেছানোর জন্যই নানা দাবি নিয়ে সরকারকে ব্যতিব্যস্ত রাখতে সোচ্চার একটি পক্ষ। আলাদা অনুষ্ঠানে বিএনপির নেতারা বলেন, দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে রাজনীতির আকাশ কালো মেঘে ছেয়ে যাবে। দলের সাংগঠনিক কাজে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে ব্যস্ত সময় পার করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে। সন্ধ্যায় জেলার এক অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই সনদে নোট অব ডিসেন্ট যুক্ত হলেই কেবল স্বাক্ষর করবে বিএনপি। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলো তারা আপনার কনসেন্ট দেয়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচনের দিন এই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আপনার আগামী দিনই আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা। এর আগে দানারহাট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, পিআরের কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। অন্তর্বর্তীকালীন সরকার ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না। চট্টগ্রামের পটিয়াতে আলেম ওলামাদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কওমি ঘরানার সর্ববৃহৎ রাজনৈতিক দল আমাদের সাথে আছে, জমিয়ত উলামায়ে ইসলাম, নিজামে ইসলাম সহ আরও কয়েকটি রাজনৈতিক দল যারা ইসলামী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, তারা আমাদের সাথে আছে।
অন্য কয়েকটা ইসলামী রাজনৈতিক দল হয়তো অন্য কারোর সাথে থাকতে পারে, এটা নির্বাচনের কৌশল, এটা অন্যভাবে দেখি না আমরা। কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, গণভোটের নামে অহেতুক জটিলতা সৃষ্টি হলে কারো রেহাই মিলবে না। প্রত্যেকেরই ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে। যদি না করেন তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আগামীকাল অংশ নেবে জামায়াতে ইসলামী। তবে জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি জামায়াত। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক জাতীয় সেমিনারে এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, নভেম্বর মাসেই গণভোটের উপযুক্ত সময়, তবে গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। একই দিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয়, তো জাতি তো ভোটের আগে জানতে পারলো না যে কি কি সংস্কার হচ্ছে। ফলে গণভোটে ইয়েস নো কি হলো ভোটারকে জানবে, তারপর মাথা ঠান্ডা করে ভোটার ভোট দেবে। এদের বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে, এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময়। জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত স্পষ্ট করলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে, এই অভিযোগ তোলেন তিনি। বলেন, বিষয়বস্তু রাজনৈতিক দলকে দেখানো হয়নি, অনেক ন্যারেটিভ সেখানে উঠে আসেনি। জানান, 9টি ডিসেন্ট সহ ঐক্যমত্য হওয়া 84টি বিষয় গণভোটের আওতায় আনতে হবে। তার মতে জুলাই সনদের আইনি ভিত্তির আগে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। তবে জনগণ চাইলে সনদ অনুমোদিত হবে, যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও জানান এনসিপির আহ্বায়ক। জুলাই সনদ নিয়ে লোক দেখানো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই উল্লেখ করে নাহিদ বলেন, ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে। সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তার অংশীজন হবে না এনসিপি। এ সময় তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এনসিপির প্রতীক ইস্যুতে নিরপেক্ষতা হারাচ্ছে ইসি, জোর খাটিয়ে একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাচ্ছে কমিশন, এমনটাও বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতুরির মতো মনে হবে। ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা জুলাই সনদে স্বাক্ষরের আয়োজনটা চলতেছে, সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে বামপন্থী 4টি রাজনৈতিক দল। বুধবার দলগুলোর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। জুলাই সনদের সংবিধানের 4 মূলনীতি উল্লেখ করা হয়নি এবং আরও কয়েকটি কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়। তারা এখানে সংবিধানকে ছুঁড়ে দেওয়ার কথা বলে, মুজিববাদী সংবিধান বলে, সংবিধানের কবর রচনা করার কথা বলে, যেইটার আমরা তীব্র এবং ঘোরতর বিরোধিতা করি এবং প্রতিবাদ করি। যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান, সেই সংবিধান ছুঁড়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। আমাদের কমিশন খুবই চালাকি করে একটা অ্যাম্বিগুইটি রেখে দিয়েছে। এই সংস্কারের মধ্য দিয়ে যেই সংবিধান তৈরি হবে, সেই সংবিধানকে আর 72-এর সংবিধান বলা হবে না, বলা হবে 26-এর সংবিধান। এইটাই আসলে মনের ভিতরে, তাদের মনের ভিতরে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তারা বলে ফেলেছে। চট্টগ্রাম ইপিজেডের 2টি কারখানায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের তথ্য মতে দুপুর 2:10 তারা আগুনের খবর পায়। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 23টি ইউনিট, যোগ দিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরাও। তাৎক্ষণিকভাবে 25 থেকে 30 জনকে উদ্ধার করা হয়েছে। আর কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের লেলিহান শিখা এবং প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন চট্টগ্রামের ইপিজেড এলাকা। কয়েক ঘন্টা পরও কমেনি আগুনের তীব্রতা। বেলা 2টায় সিইপিজেডের 5 নম্বর সড়কে অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত। প্রথমে 7ম তলায় এবং পরে তা অন্যান্য সব তলায় ছড়িয়ে পড়ে। জিনহং মেডিকেল নামে আরেকটি কারখানাও পুড়ে ছাই হয়ে যায়। যখন 2টা বাজে এখানে আসি তখন দেখছি 7ম তলায় আগুন জ্বলতেছে এক সাইড থেকে। তখন ফায়ার সার্ভিসের 2টা ইউনিট এখানে ছিল, অলরেডি জেনারেটর সহ লাগানো ছিল। এবার পানি একটা কিছু দিতেছে, আরেকটা মানে
সেটিং করতেছে। অল্প একটু আগুন ধরেছে, শ্রমিকরা আমরা ওই পাশের কোম্পানি থেকে আমাদের সিকিউরিটি শ্রমিকরা বাঁশি বাজাচ্ছে, শ্রমিকরা মেজে করছে তোমরা নাইমে যাও। এখান থেকে আস্তে আস্তে এখন তো অতিক্রম করছে, অনেক টপ ফ্লোরে ধরছে, এখন আবার নিচের তলায় ধরছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপন কাজ শুরু করে। সাথে যোগ দেয় 3 বাহিনীর সদস্যরা। পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসরা সব মেশিন নিয়ে পুকুরের ধারে বসা, একটা কোনো মেশিনে কাজ করতেছে না, শুধু বলতেছে ভেতরে কেমিক্যাল। নিচতলার থেকে আগুন শুরু হয়ে গেছে জ্বলা। ফায়ার সার্ভিসের এতগুলো ইউনিট একটা ইউনিটও কাজ করতেছে না, এখন অলরেডি সব ইউনিটে বন্ধ করে দিয়েছে কাজ। কারখানা দুটিতে চিকিৎসা ও অস্ত্রোপচার কাজে ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম অর্থাৎ তুলা, সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো। কেমিক্যাল বা দাহ্য পদার্থ থাকায় আগুনের ভয়াবহতাও বেশি। আগুনের যে লেলিয়ান শিখা, এটা 5 তলা পর্যন্ত কন্ট্রোল করা খুব টাফ ব্যাপার। যতক্ষণ পর্যন্ত আমরা, যেহেতু এখানে আপনারা জানেন দাহ্য বস্তুর পরিমাণ বেশি টেক্সটাইলের এবং এখানে কেমিক্যালও রয়েছে, যার জন্য আমরা জানমাল সব কিছু চিন্তা করে আমাদের কাজ করতে হচ্ছে। কারখানার কর্মী ও স্থানীয়দের দাবি, দুটি কারখানায় কর্মীর সংখ্যা 700-র বেশি। অগ্নিকাণ্ডের সময় 8ম তলায় স্টোররুমে কোনো কর্মী ছিলেন না। নিচে 2য় থেকে 4র্থ, 5ম তলায় কর্মরত শ্রমিকরাও দ্রুত নিরাপদে বেরিয়ে যাওয়ায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস কর্মীরাও কয়েকজনকে নিরাপদে উদ্ধার করেন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, আমরা সরাসরি আগুনের খবর জানবো। আলামিন শিকদার আমাদের সাথে যোগ দিচ্ছেন। আলামিন, আগুন তো নিভছে না, এখন ফায়ার সার্ভিস কি কৌশল অবলম্বন করছে, কি পদক্ষেপ নিচ্ছে তারা, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, ফায়ার সার্ভিসের কর্মীরা এক কথায় প্রথম দিকে যখন আসে তারা নিরলসভাবে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার, কোনোভাবেই সে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। ফায়ার সার্ভিসের এই মুহূর্তের যে কার্যক্রম সেটা হচ্ছে যে ভবনটির আশপাশে যে কারখানাগুলো রয়েছে সেগুলো তো যেন কোনোভাবে আগুন ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টাটি তারা চালিয়ে যাচ্ছে। এবং একটি আশার সংবাদ জানিয়ে রাখি লোপা, আমরা দেখছি যে এই যে আগুন সেটি যখন তীব্রতা বেড়ে গেছে, ঠিক সেই সময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টির যদি মাত্রা বেড়ে যায়, সেই বৃষ্টির মাধ্যমে কিন্তু কিছুটা হলেও ফায়ার সার্ভিসের যে আগুন নিয়ন্ত্রণ, সে আগুন নিয়ন্ত্রণে কিছুটা হলেও সহায়তা হবে। এবং আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের অন্তত 17 থেকে 19টি ইউনিট, পাশাপাশি আমরা দেখেছি যে বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার যে ইউনিট রয়েছে সেগুলো এসেছে। পাশাপাশি এই যে একটি এলাকার ঘটনা ইপিজেডের মধ্যে, সেখানে অনেক উৎসুক জনতা ভিড় করেছেন। সেই উৎসুক জনতাদের ভবনটি যেহেতু এখন একটি বড় ধরনের দুর্ঘটনার শিকার, সেই ভবনের আশপাশ থেকে যেহেতু উপর থেকে আমরা দেখছি যে কাঁচ ভেঙে পড়ছে, ইট খসে পড়ছে এবং যে গ্রিলগুলো রয়েছে জানালার সেগুলো খসে পড়ছে, এইগুলোর কারণে যাতে সাধারণ মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সদস্যরা সেখান থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন। সেই একই কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা। তো আমরা একটি পুলিশ ভ্যানে আশ্রয় নিয়েছি, সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি, কারণ বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মধ্যেও আমরা চেষ্টা করছি যে আগুনের যে সর্বশেষ তথ্য সেটা জানানোর। তথ্যটি হচ্ছে সময়ের সাথে সাথে, অর্থাৎ এখন পর্যন্ত সেই 2টায় লাগা আগুন, এখন পর্যন্ত বলতে গেলে প্রায় 8 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত সেই আগুনের ভয়াবহতা কমেনি, বরং তীব্রতা বেড়েছে। প্রথমে আমরা 7 তলায় আগুন লাগার ঘটনাটি জানতে পারি, সেই আগুন আমরা ধীরে ধীরে দেখি যে 8 তলায় ছড়িয়ে পড়ে এবং শেষ আমরা কিছুক্ষণ আগেও লাইভে সংযুক্ত হয়ে জানাচ্ছিলাম সেটি এরপরে নেমে 6ষ্ঠ তলা, এরপরে 5ম তলা এবং আমরা 4র্থ তলা, 3য় তলা, 2য় তলা এবং নিচতলা পর্যন্ত এই আগুন ছড়িয়ে পড়তে দেখেছি। এটি একটি শঙ্কার কারণ, আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। লোপা, মিরপুরের কেমিক্যাল কারখানার আগুনের ঘটনায় সেখানে ধোঁয়া কমাতে কুয়াশার মতো পানি দিচ্ছে ফায়ার ফাইটাররা। আশপাশের বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও মিরপুরের রাসায়নিক গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে বিষাক্ত গ্যাসও। সহকারী পরিচালক জানান, আগুন সম্পূর্ণ নেভাতে সময় লাগবে। গ্রাউন্ড মনিটর দিয়ে 4টি স্প্রেডারে পানি দেওয়া হচ্ছে, যার ফলে ভেতরের অত্যন্ত বিষাক্ত কেমিক্যাল বের হয়ে আসছে। আরও জানান, হাইড্রোলিক স্প্রেডারের সাহায্যে দরজা কাটা হয়েছে, ভেতর থেকে যে গ্যাস বের হচ্ছে তা খুবই বিষাক্ত। তাই সবাইকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানান তিনি। সকালেও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের ধোঁয়া নিয়ন্ত্রণে তৎপর ফায়ার সার্ভিসের কর্মীরা। আজও সকাল থেকেই ভিড় করছে উৎসুক জনতা। তাদেরকে সতর্ক করে ফায়ার সার্ভিসের কর্মীরা মাইকিং করছেন। 300 গজ দূরে অবস্থান করতে বলা হচ্ছে। রাসায়নিক গুদামে বিভিন্ন টক্সিক গ্যাস তৈরি হয়েছে,
এগুলো বাতাসের সঙ্গে মিশে গেছে। বিষাক্ত গ্যাসে শ্বাস নিলে ত্বক, ফুসফুস ও হার্টের সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস। ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে। ভোট পড়েছে 70%। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন ফলাফলের জন্য ভোর নাগাদ সময় লাগতে পারে। দীর্ঘ ৩৩ বছর পর মতিহারের সবুজ ক্যাম্পাসে ভোটের উৎসব সকাল ৯টায় শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রতি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সময় শেষ হলেও কয়েকটি কেন্দ্রে দেখা যায় ভোটারের দীর্ঘ সারি। উচ্ছ্বাস উৎসবে শেষ হয় ভোট গ্রহণ। আমাদের ভার্সিটিতে বিগত ৩৫ বছর ধরে এটা অফ, আমরা প্রথমবার দিতে পারছি, খুবই ভালো লাগতেছে। সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের প্রত্যাশা ভোট গণনার ক্ষেত্রেও যেমন এরকম সুষ্ঠুতা বজায় রাখা হয়। সুষ্ঠু গণনার মাধ্যমে এবং গণতান্ত্রিক একটা মতামতের ভিত্তিতে প্রত্যেকটা প্যানেল থেকে আমরা আসলে চাবো যে প্রার্থীতা আসুক। বিকেলে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল ও শিবিরের প্রার্থীরা। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও অমোচনীয় কালি নিয়ে অভিযোগ তোলেন তারা। বহিরাগতদের এভাবে তাদের প্যানেলের টি শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা চলছে। পুরা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে কিনা এবং কারো প্রতি আপনারা পক্ষপাতিত্বমূলক আচরণ করতেছেন কিনা এটা অবশ্যই আমাদের কাছে অবজারভেশন আছে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনায় ব্যবহার হচ্ছে 6টি OMR মেশিন। ভোট পড়েছে 70 ভাগের মতো। ছাত্র ছাত্রীদেরকে নিয়ে, সকল শিক্ষার্থীদেরকে নিয়ে অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য। আলহামদুলিল্লাহ আজকে সেটা অনেকাংশেই পূর্ণ হয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে উপাচার্য জানান ভোটের ফল গণনা শেষ হতে 12 থেকে 15 ঘন্টা সময় লাগবে। আমাদের চ্যালেঞ্জ শেষ হয়নি। এখন আমাদের তরফ থেকে ফেয়ারনেস এবং ট্রান্সপারেন্সির কোনো ঘাটতি ছিল না। এখন আমাদের এই গণনার কাজটা যত সম্ভব দ্রুততার সাথে সুন্দর করে ফলাফলটা সবার সামনে পেশ করতে হবে আর কি। রাকসু নির্বাচনে মোট ভোটার 28,901, প্রার্থী 902 জন। ভিপি পদে 18 এবং GS পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 13 প্রার্থী। হাসান মিসবা, যমুনা নিউজ। দর্শক, আমরা ভোট গণনার খবর জানবো। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন ফলাফলের জন্য ভোর নাগাদ অপেক্ষা করতে হতে পারে। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন গণনার? লোপা, বিকেলের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছিলেন যে 12 থেকে 15 ঘন্টা অর্থাৎ ভোর নাগাদ ফলাফল পাবার একটি সম্ভাবনার কথা তারা বলেছিলেন। তবে লোপা, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন অর্থাৎ যেই মিলনায়তনে এই রাকসু নির্বাচনের ভোট গণনার কাজটি চলছে, আমরা সেখানে যে অবস্থা দেখছি এখনো পর্যন্ত কিন্তু একটি হলেরও কোনো ফলাফল আমরা ঘোষণা করতে শুনিনি এখন পর্যন্ত। যেটি হয়েছে যে মন্নুজান হল, বেগম খালেদা জিয়া হল, আমরা প্রথমে দেখেছি মন্নুজান হলের যে ব্যালটগুলো রয়েছে সেই ব্যালট বাক্সগুলো থেকে ব্যালট পেপারগুলো বের করা হয়েছে, সেগুলো গুছিয়ে OMR মেশিনে আসলে সেগুলো গণনার কাজ চলছে। এরপরে আমরা খালেদা জিয়া হলের যে ব্যালটগুলো রয়েছে সেগুলোর কাজ করতে দেখেছি, কিন্তু এখন পর্যন্ত লোপা কোনো হলেরই ছাত্রদের কিংবা ছাত্রীদের কোনো হলেরই কিন্তু ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচন কমিশন যেতে পারেনি। সেই জায়গায় আসলে ভোর নাগাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচনের এই ফলাফলটা পাওয়া যাবে কিনা সেটি কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং যারা নির্বাচন কমিশনার রয়েছেন তারা বলছেন যে তারা ভোর নাগাদ না হলেও অন্তত সকাল 9টা-10টার মধ্যে চেষ্টা করবেন এই নির্বাচনের যে ফলাফল সেটি ঘোষণা করার। লোপা, 2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল এবারের HSC-তে। গড় পাশের হার 58.83। অকৃতকার্য হয়েছে 5,08,701 জন। বরাবরের মতো পাস ও GPA 5-এ এগিয়ে মেয়েরাই। কমেছে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান, বেড়েছে শূন্য পাশের হার। শূন্য পাশের প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবারও পাশের হার সবচেয়ে বেশি, প্রায় 76%। শিক্ষা মন্ত্রণালয় বলছে এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছিল। আনন্দ উচ্ছ্বাস ক্যাম্পাস জুড়ে,
কাঙ্ক্ষিত ফলাফলের আনন্দ, স্বপ্ন ছুঁয়ে দেখার, আরও এগিয়ে যাওয়ার। সকাল 10টায় ফলাফল পেতে নিজ নিজ কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ফলাফল হাতে নিয়েই মাতেন আনন্দে। এই খুশি তো বলে বোঝানো যাবে না, যত খুশি আমরা আজকে। তো আমি আরেকটু এক্সপেক্ট করছিলাম, তো সেই তুলনায় ফল পাই নাই আর। যারা হার্ড ওয়ার্ক করেছে এন্ড চেষ্টা করে গেছে তারা অবশ্যই সাকসেস হয়েছে। এটা আসলে গর্বের একটা বিষয়, বাবা মার মানে আস্থাটা যেটা ছিল আমাদের উপরে অবশ্যই অটুট থাকবে। নিজের এমন ভালো ফলাফলের ভাগিদার অনেকেই বলছেন তারা। আমার চেয়েও বেশি খুশি হয়েছে আমার বাবা মা, কারণ তারা আমার রেজাল্ট শোনার পর তারা দুজনেই কান্না করে দিয়েছে। অবশ্যই আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া, অবশ্যই আলহামদুলিল্লাহ। বাবা মা অনেক কষ্ট করেছে। তবে এবার অকৃতকার্যের সংখ্যা এত বেশি যে অনেক কলেজই আয়োজন করে উল্লাস করেনি। শিক্ষার্থী অভিভাবকদের মুখে ছিল সহানুভূতির কথা। কোনো ভেঙে পড়া যাবে না, এবং আমি পরিবারদেরকেও বলবো যে যাতে তাদের সাপোর্টটা দেয়, মেন্টাল সাপোর্টটা দেয়। জিপিএ 5 পাওয়াটাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য নয়, যে যাই রেজাল্ট করে তাই আলহামদুলিল্লাহ। যারা অকৃতকার্য হয়েছে আমি বলবো বাবা মাকে সাপোর্ট করার জন্য, কারণ এটা কিন্তু শেষ নয়, আর সেই ভবিষ্যতে তার অনেকগুলো ধাপ আছে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা যায় পাশের হার 58.83%। গত বছরের তুলনায় এই পাশের হার কমেছে 18.95%। জিপিএ 5 কমেছে প্রায় 77,000। জিপিএ 5 69,097। 2024 সালে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল 1,45,911 জন। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারের শীর্ষে ঢাকা 64.62%, সর্বনিম্ন কুমিল্লায় 48.86%। 26,063টি জিপিএ 5 নিয়ে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন জিপিএ 5 সিলেটে। রিমোট এরিয়া থেকে অথবা শহরের মধ্যে বাবা রিক্সা চালায়, হ্যাঁ, অথবা ফিজিক্যালি চ্যালেঞ্জড, হ্যাঁ, সেই রকম ছাত্রছাত্রীরাও খুব ভালো রেজাল্ট করেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 75.61, জিপিএ 5 পেয়েছে 4,268 জন। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠান 1,388টি থেকে কমে 345টিতে নেমেছে। শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান 64 থেকে বেড়ে হয়েছে 202টি। আন্তঃশিক্ষা বোর্ড বলছে যথাযথ প্রক্রিয়ায় মূল্যায়নের নির্দেশনা ছিল শিক্ষকদের প্রতি। আর যা প্রাপ্য নয় তা তাকে দেওয়া, আর যার প্রাপ্য তাকে বঞ্চিত করা, এটাই হলো ফ্যাব্রিকেশনের মূল কাহিনী। এই ফ্যাব্রিকেশন করা মানেই বৈষম্য সৃষ্টি করা। আশা করব আমরা ভবিষ্যতে কোনো রাজনৈতিক সরকার বা যে সরকারই আসুক বা পরবর্তী পরীক্ষাগুলোতে এরকম এই ধারা বজায় থাকবে। ফলাফল দেওয়ার পর শিক্ষা উপদেষ্টা বলেন, পরীক্ষার ফলাফল সবাইকে বিস্মিত করেছে, তবে দায় এড়াতে পারে না মন্ত্রণালয়ও। আমরা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে সংখ্যাই সত্য হয়ে উঠেছিল। পাশের হারই সাফল্যের প্রতীক। জিপিএ 5-এর সংখ্যা ছিল তৃপ্তির মানদণ্ড। ফলাফল ভালো দেখাতে গিয়ে আমরা অজান্তেই শেখার প্রকৃত সংকট আড়াল করেছি। আজ আমি এবং আমরা, এই মন্ত্রণালয়, সেই সংস্কৃতির পরিবর্তন চাই। 11টি বোর্ডের অধীনে 12,35,661 শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেন। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফার দাবিতে যমুনা অভিমুখে মার্চ টু যমুনা বাতিল করে অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। সেই সাথে দাবি আদায় না হলে আগামী রোববার থেকে লাগাতার কর্মবিরতি ও শিক্ষা প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকরা। টানা 5 দিন ধরে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে বিক্ষোভ করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বৈঠকে বসেন শিক্ষক প্রতিনিধিরা। শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের সাথে দীর্ঘ সময় বৈঠক করেন তারা। বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, আন্দোলনের আগেই বাজেট পাশ হয়ে যাওয়ায় নতুন করে বড় পরিমাণ অর্থ ছাড় করা কঠিন। ফলে সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে 5% বেশি শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানো সম্ভব নয়। এমন একটা সময় আছি যেখানে বাজেট বরাদ্দ মোটামুটি শেষ, প্রক্রিয়া শেষ। এখন বাড়তি যে চাওয়া যেটা হচ্ছে
সেটা কতটুকু আমরা সংস্থান করতে পারি তার উপর নির্ভর করছে। বৈঠক শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হয়নি, তাই আন্দোলন অব্যাহত থাকবে। টোটাল মিলে আমাদেরকে 20%, এখন 10 কার্যকর হবে, আগামী বাজেট থেকে 10 কার্যকর হবে। ওনারা আমাদের কথা পুনর্বিবেচনা করেন নাই, এই জন্য আমরা ওনাকে বলছি স্যার আমাদের পক্ষে এই ক্রাউডকে ম্যানেজ করা কোনোভাবে সম্ভব না। পরে জাতীয় শহীদ মিনারে এসে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে দেলোয়ার হোসেন বলেন, আগামী রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। শুক্রবার দুপুর 2টা থেকে শহীদ মিনারে অনশন কর্মসূচি পালনের ঘোষণাও দেন তিনি। যতই ষড়যন্ত্র করেন কোনো লাভ হবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে ন্যায্য অধিকার আদায় করে বিজয়ের মালা গলায় নিয়ে সন্তান তুল্য শিক্ষার্থীদের সামনে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব। ব্রিফিংয়ে দাবি পূরণে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন এই শিক্ষক নেতা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ভারতের ত্রিপুরায় পিটুনিতে নিহত 3 বাংলাদেশির মরদেহ হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় তাদের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এর আগে মঙ্গলবার সকালে হবিগঞ্জ চুনারুঘাটের বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া, তার ভগ্নিপতি সজল মিয়া এবং জুয়েল মিয়াকে নিয়ে সীমান্ত এলাকায় বিড়ি তৈরির পাতা সংগ্রহে যান। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ত্রিপুরা রাজ্যের কারেঙ্গিছড়া এলাকায় স্থানীয় লোকজন সন্দেহবশত তাদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। ভারতীয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে সাম্পাহার থানায় নিয়ে যায়। খবরটি জানাজানি হলে ভেঙে পড়ে নিহতদের পরিবার। তিস্তা মহাপরিকল্পনার দাবিতে রংপুর বিভাগের 5 জেলার বিভিন্ন পয়েন্টে মশাল প্রজ্বলন কর্মসূচি হয়েছে। সন্ধ্যায় লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধায় একই সময়ে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি উদ্বোধন করেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু। এর আগে মশাল প্রজ্বলন কর্মসূচিতে অংশ নিতে অববাহিকায় জড়ো হয় হাজার হাজার মানুষ। কর্মসূচিতে সংহতি জানায় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ নদী আন্দোলনে যুক্তরা। নভেম্বরের মধ্যেই মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরুর যৌক্তিকতা তুলে ধরেন তারা। এজন্য তিস্তা বন্ড তৈরি করারও প্রস্তাব দেন বক্তারা। যেতে চাইলেও চায়না দিতে মন, শরতের টান এমনই। তাই বিদায় বেলায়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় চলে শরতের উৎসব। গানের তাল, কবিতার ছন্দ আর নাচের মুদ্রায় আবারও স্মরণ করা হয় শরতের শুভ্র অনুভূতিকে। চারুকলার বকুলতলায় নেমে এলো শরৎ। বিকেলের নরম রোদে মৃদুমন্দ বাতাসে কাশের দুলুনি। বিদায় বেলায় এভাবেই শরৎকে নিয়ে মেতে ওঠে গোটা প্রাঙ্গণ। হরেক বাদ্যের তালে এক এক সময় মন যখন মোহাচ্ছন্ন, ঠিক তখনই সুরের ছন্দে হঠাৎ কাটে সেই তন্দ্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় চারুকলা অনুষদের আয়োজনে বিকেলে এভাবেই শুরু হয় শরৎ উৎসব 1432। গান, কবিতা, আবৃত্তিতে সেই মোহ ছড়িয়ে পড়ে প্রাঙ্গণ জুড়ে। শরৎ মানে শুভ্র আকাশ, সাদা, সততা, নির্ভীকতা। কংক্রিটের শহরে আমরা শরৎকালটাকে আসলে মন দিয়ে উপলব্ধি করতে পারি না। ওইভাবে তো উপভোগ করতে পারি না, যেমন নদীর কুল, কাশবন, এগুলো তো উপভোগ করার কোনো সুযোগ নেই। কিন্তু এর মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো কাশফুল নিয়ে এসেছি এবং বিভিন্ন ধরনের থিমে আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়েছি। পঞ্জিকার পাতায় 31শে আশ্বিন। বিদায়ের দ্বারে দাঁড়িয়ে শরৎ অপেক্ষা করছে হেমন্তের। মাস জুড়ে মানব হৃদয়ে শুভ্র পবিত্রতার বার্তা ছড়িয়েছে শরৎ। সেই ভালো লাগার রেশটুকু ছড়িয়ে দিতেই ঘটা করে এমন আয়োজন। কংক্রিটের জঞ্জালের শহরে শরৎ দিয়েছে উদযাপনের উপলক্ষ। নীরস শুষ্ক শহরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাক শরতের শুভ্র সেই বার্তা, এই প্রার্থনা।
সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।